জন্মলগ্ন থেকেই ক্লাসিক ফুটবলের পায়োনিয়ার পৃথিবীতে। ব্রাজিল ক্লাসিক ফুটবল খেলে, ব্রাজিলের আমি ক্লাসিক ফুটবলের ফ্যান অ্যান্ড ব্রাজিল জন্মলগ্ন থেকেই ক্লাসিক ফুটবলের পায়োনিয়ার পৃথিবীতে। ঝুলিটাও পৃথিবীর বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি এবং ব্রাজিল থেকেই সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বেশি প্লেয়ার প্রডিউস হয়। ওই জায়গা থেকে ব্রাজিলকে সাপোর্ট করে এটার এবং এটা মোর অর্গানিক আর কি, সেখানে অলিগলি থেকে প্লেয়ার উঠে আসে, বাট ব্রাজিল একদম অলিগলি থেকে অর্গানিকভাবে উঠে আসে। এটা হয়তো এখন বিতর্ক থাকতে পারে যে এটাতে তো অসুবিধা কিছু নাই, এত ফান্ড এত ইনভেস্টমেন্ট করে যারা প্লেয়ার তৈরি করছে তারা স্টিল ব্রাজিলের সাথে পারছে না, ম্যাচ করতে পারছে না। যদিও ফুটবল এখন অনেকটা টেকনোলজির দিকে চলে গেছে, এই কারণে ইউরোপের জয় জয়কার দেখা যায়। আসলে সাউদের যেই ন্যাচারালি ফুটবলার তৈরি করার যেই, এবং একটা দেশ যেখানে একটা বাচ্চা হাঁটা শুরু করে হামাগুড়ি দেওয়ার সময় থেকেই ফুটবল খেলে, তো ফুটবলটাকে ওরা যেভাবে ধারণ করে, যেভাবে করে, ওই জায়গা থেকে ব্রাজিল কে সাপোর্ট করি। ইনশাল্লাহ ফিউচারে হয়তো বাংলাদেশও কখনো ওয়ার্ল্ড কাপ খেলবে, তখন বাংলাদেশকে সাপোর্ট করবো। ব্রাজিলে তো মোস্টলি সবাই স্টার প্লেয়ার, ইভেন 11-এর বাইরেও স্টার প্লেয়াররা আছে, তারা বিভিন্ন বড় বড় ক্লাবগুলোতে সবসময় ব্রাজিলের প্লেয়াররা থাকেন। তবে ব্রাজিলের আমরা পেলের খেলা মাঝে মধ্যে ফুটেজ আমরা দেখি, যে তখন তো আর আমরা ছিলাম না, দেখতে পারিনি। তাদের যে খেলার ধরন এটা ডিফারেন্ট, পৃথিবীর আপনি খুব কম, যেমন রোনালদিনহোর যে ড্রিবলিং স্টাইল, এইটা পৃথিবীতে বিরল, এটা খুব একটা দেখা যায় না। তারপরে বর্তমান সময়ে নেইমারের যে ড্রিবলিং স্কিল, এখন হয়তো একটু ইনজুরি মিলিয়ে খুব একটা ভালো অবস্থা নাই। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। কাকার যে খেলা স্টাইল, তো এটার মধ্যে একটা নান্দনিকতা আছে। এটা মনে করেন গোল না হইলেও খেলা দেখে একটা শান্তি লাগার ব্যাপার আছে না, তো সেটা ছন্দময়ী খেলাটা ব্রাজিলের। এটা অনেক সময় আমরা এই যে টিকি টাকা হচ্ছে বার্সেলোনার ট্রেডমার্কের মতো ওদের স্টাইল। ইউরোপে এখন গতিময় ফুটবলটা বেশি প্রেফার হচ্ছে, ফলে লাতিন আমেরিকাও এখন তারা গতি এবং ছন্দের সমন্বয়ে এক ধরনের স্ট্র্যাটেজির মধ্য দিয়ে স্ট্র্যাটেজিতে যাচ্ছে। তো অনেকে মনে করে খেলাতে গোল করাটা জিতাটাই আসল, কিন্তু খেলার দেখার একটা সৌন্দর্য আছে, এবং ফুটবলটা মানুষের সৌন্দর্যের কারণেই ফুটবল পৃথিবীতে সবচেয়ে বেশি দর্শকরা দেখেন। তো সেটাই আমার মনে হয় যে ওই অর্গানিক জায়গাটা, ওই সৌন্দর্যটাই বেশি আকৃষ্ট করে। এবার তো ফেভারিট অনেকগুলো দলই আছে। প্রাইমারিলি যদি টিম দেখি, এবার আসলে লাতিন আমেরিকার কোনো দলেরই সেভাবে ভালো টিম, মানে খুব একটা ভালো টিম যে টিম দিয়ে ফাইনাল জিতে আসার মতো টিম দেখছি না। তবে ফুটবলে কি হয় বলা যায় না, মরক্কোকে আমরা সেমিফাইনাল খেলতে দেখেছি, তো ফুটবলে এটা বলা কঠিন কখন কোন টিমের পারফরমেন্স কীভাবে ওয়ার্ক করে। বা আমরা আর্জেন্টিনাকে কতবার পেনাল্টি পেতে পেতে ওয়ার্ল্ড কাপ নিয়ে নিতে দেখলাম, তো অনেকভাবে ফেভার করতে পারে। আসলে এটা বলা কঠিন, কিন্তু তারপরেও একটা সাধারণ ধারণার জায়গা থেকে লাতিন আমেরিকার দলগুলো এবার খুব একটা ভালো করবে বলে আমার মনে হচ্ছে না, ইনক্লুডিং ব্রাজিল, আর্জেন্টিনা, কারণ টিমটা খুব একটা আপ টু দ্য মার্ক না। এবার আমার মনে হচ্ছে ইউরোপের দলগুলোরই ভালো করার সম্ভাবনা বেশি। ইংল্যান্ডের এবার খুব ভালো টিম আছে, স্পেনের ভালো টিম আছে, ফ্রান্সেরও তারা হট ফেভারিট অবস্থায় আছে। আবার কোনো নতুন দলও ভালো করতে পারে, যেমন আমরা মরক্কোকে যেমন সেমিফাইনালে উঠতে দেখলাম। তারপরে ইউরোপের আরেকটা দল, ওই যে তারা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে, তো নতুন দলও ভালো করতে পারে এবার। এই মুহূর্তে আসলে এটা বলা কোয়াইট টাফ আর কি, কারণ এবার আবার খেলার ধরনটাও ডিফারেন্ট। এবার তো 48টা দল খেলছে প্রথমবারের মতো, সাধারণত 32টা দলে খেলা হতো, এবারই প্রথমবারের মতো 48টা দল খেলছে, ফলে কম্পিটিশনটা অনেক বেশি। বিশ্বকাপের মঞ্চে এসে সাধারণ একটা দল যার হয়তো বিশ্বকাপে কোয়ালিফাই করতে কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে এসে আবার দেখা যায় যে মিরাকুলাসলি ভালো পারফর্ম করে। তো এবার আসলে ফাইনাল কারা খেলবে এটা প্রেডিকশন দেওয়াটা এখনই খুব আর্লি হয়ে যাবে। আমার মনে হয় ফার্স্ট রাউন্ড দেখার পরে বোঝা যাবে